এইবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি। মানে এই যে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে এত কিছু পড়ছি, আমাদের কাছে বায়োডাইভার্সিটি এতটা ইম্পর্টেন্ট কেন? মানে বায়োডাইভার্সিটি না থাকলে বা কম থাকলে বা কমে গেলে বা বেড়ে গেলে কি এমন সমস্যা হবে, সেই বিষয়গুলোই নিয়ে আমরা এবার একটু দেখে নেব। দেখো, সবসময় মনে রাখবে, মোর বায়োডাইভার্সিটি ইকুয়ালস টু মোর প্রোডাক্টিভিটি, এবং মোর প্রোডাক্টিভিটি ইকুয়ালস টু মোর ফুড। কোন একটা ইকোসিস্টেমের যদি প্রাইমারি প্রডিউসার প্রচুর পরিমাণে খাবার তৈরি করে, তো তাহলে সেখানে সেই খাবারটা খেয়ে বেঁচে থাকার মতো প্রতিটা ট্রপিক লেভেলে প্রচুর প্রাণী থাকবে। সুতরাং দেখো, আহ প্রচুর পরিমাণে প্রাণী বা আলাদা আলাদা উদ্ভিদ একসঙ্গে থাকার অর্থ কিন্তু প্রচুর প্রোডাক্টিভিটি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটাকে বোঝাই। খুব সুন্দর একটা উদাহরণ। তোমরা এই প্লটটা খুব সুন্দরভাবে সবাই দেখতে পাচ্ছ। দেখো, দুটো প্লট দেওয়া আছে, প্লট এ আর প্লট বি। ভালো করে লক্ষ্য করো, এই যে প্লট এ, সেখানে মূলত একই রকমের গাছ, আলাদা আলাদা ধরনের গাছ সেখানে নেই, মূলত একই ধরনের গাছ। আবার প্লট বি তে আলাদা আলাদা নানা রকমের গাছ আছে, যেমন এইটা একটা গাছ, এইটা এক রকমের গাছ, এ আর এক রকমের গাছ, এখানে একটা গাছ, এখানে আরেক রকমের গাছ। কিন্তু এখানে দেখো সবকটা সেম। এইবার একটু সহজ ভাবে ভাবো, ধরো যে জায়গায় এই সেম টাইপের গাছ আছে, সেই একই ধরনের গাছের পাতাগুলো এই মাটিতে পড়বে। পয়েন্টারটা লক্ষ্য করো, মাটিতে পড়লো, তাহলে এই পাতাগুলোর মধ্যে যে যে ধরনের নিউট্রিয়েন্টস গুলো ছিল, সেইগুলোই মাটিতে মিশবে, এবং সেই নিউট্রিয়েন্টস গুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে অন্যান্য গাছেরা সেই নিউট্রিয়েন্টস গুলো মাটি থেকে তারা শোষণ করতে পারবে। ধরো সাপোজ এখানে একটা বা দুটো নিউট্রিয়েন্টস এই পাতা থেকে পাওয়া যাচ্ছে বা এই স্পিসিসের পাতা থেকে পাওয়া গিয়েছে, সেই দুটো নিউট্রিয়েন্টস মাটিতে মিশেছে এবং অন্যান্য গাছেরা সেই নিউট্রিয়েন্টসটা শোষণ করেছে। উল্টো দিকে এই দিকটায় দেখাও, একটা বেশ জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, অনেক রকম গাছ, নানা রকমের গাছের পাতা মাটিতে মিশছে, এবং প্রতিটা আলাদা আলাদা স্পিসিসের যে গাছের পাতা, তাদের মধ্যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস রয়েছে, বিভিন্ন রকম ম্যাক্রোমলিকিউল মাইক্রোমলিকিউল রয়েছে, এবং সেগুলো কিন্তু এই মাটির মধ্যে মিশে গেল, এবং সেই আলাদা আলাদা রকমের আলাদা আলাদা নিউট্রিয়েন্টস এই বিভিন্ন গাছ সেগুলো মাটি থেকে আবার শোষণ করছে। ফলত তোমরা দেখো যে যদি আলাদা আলাদা রকমের গাছ থাকে, তাহলে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্টস এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই নিউট্রিয়েন্টস কনজিউম করে যে গাছগুলো তারা বড় হচ্ছে, তাদের গ্রোথও বেটার হচ্ছে। উল্টো দিকে যখন সেম টাইপের গাছ আমরা রাখছি, তখন দেখা যাচ্ছে মাটির নিউট্রিয়েন্টস এর পরিমাণ কম। সেই জায়গায় কম নিউট্রিয়েন্টস পেলে যে গাছগুলো মাটির উপরে রয়েছে তাদের গ্রোথও কম হবে। এই জন্য তোমরা একটু খেয়াল করে দেখো তো, তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে শোনো। তোমরা দেখবে যে বিভিন্ন ফার্মাররা, কৃষকরা, তাদের যে ক্ষেত যেখানে ফার্মিং হচ্ছে, চাষ হচ্ছে, প্রতিনিয়ত প্রচুর সার দিতে হয়, প্রচুর ফার্টিলাইজার দিতে হচ্ছে। আজ এনপিকে দিতে হচ্ছে, কাল সুফলা দিতে হচ্ছে, পরশুদিন বায়োপটাশ দিতে হচ্ছে, তরশুদিন আরেকটা কিছু দিতে হচ্ছে। কিন্তু এই এত কিছু দিয়ে তবে তিনি সেখানে ফসল ফলাতে পারছেন। উল্টো দিকে একটা কথা ভেবে দেখো, জঙ্গলে কে সার দিতে যায় ভাই? কিন্তু তাও তো পুরো জঙ্গল সারা বছর সবুজে সবুজ হয়ে রয়েছে, জঙ্গলে তো কেউ সার দেয় না। তাহলে জঙ্গলের মধ্যে এই যে একটা অটোমেটিক্যালি ইকোসিস্টেম ন্যাচারালি তৈরি হচ্ছে, সেখানে এত গাছ হচ্ছে, এত ফল ফুল সবই রয়েছে জঙ্গলে, তার ক্ষেত্রে তো কোনো আলাদা করে ফার্টিলাইজার, পেস্টিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদেরকে দিতে হচ্ছে না, স্প্রে করতে হচ্ছে না, কোনো খরচাপাতি নেই, কোনো সমস্যা নেই। তাহলে আহ, এইটাই কিন্তু এই বিষয়টার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখছি ফার্মিং এর ক্ষেত্রে। আমরা কি করি, উই ইউজ টু প্ল্যান্ট সেম টাইপ অফ স্পিসিস ইন আ সেম লোকেশন। আমরা একই ধরনের গাছের প্ল্যান্টেশন করছি একই লোকেশনে, সেটা হচ্ছে প্যাডি ফিল্ড হতে পারে, সেটা তোমার ধান জমি হতে পারে, রাইস ফিল্ড হতে পারে, হোয়াট এভার ইট ইজ। দেখো, সেই কারণে কিন্তু ওই জায়গার মাটির যে উর্বরা ক্ষমতা, মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টস এর পরিমাণ অপেক্ষাকৃত কম হয়, ফলে ফার্মিং এর সময় বাইরে থেকে আমাকে কিন্তু ফার্টিলাইজার দিতে হচ্ছে প্রচুর পরিমাণে। তাহলে এটা কিন্তু খুব সুন্দর আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এবং এই বিষয়টাকে প্রথম আমাদের সামনে এনেছিলেন এই ডেভিড টিলম্যান নামক ভদ্রলোক, তার এক এক্সপেরিমেন্টের মাধ্যমে। এটার নাম ছিল লং টার্ম এক্সটার্নাল প্লট এক্সপেরিমেন্ট। এইবার দেখো, আরো একটা জিনিস, বায়োডাইভার্সিটি যদি কোনো জায়গায় বেশি হয়, তাহলে সেখানে এলিয়েন স্পিসিস ইনভেশন করে সেই জায়গার বায়োডাইভার্সিটিকে যে হ্যাম্পার করবে, সেই রকম সম্ভাবনা কম থাকে।
এলিয়েন স্পিসিস বলতে যেমন আমরা দেখেছি যে আমাদের চারিপাশে পার্থেনিয়াম নামক একটি গাছ প্রচুর ভরে যাচ্ছে, এবং যেখানে পার্থেনিয়াম হচ্ছে অন্যান্য গাছপালাকে তারা মেরে ফেলছে। সুতরাং যদি কোনো একটা এরিয়ার বায়োডাইভার্সিটি অনেক বেশি হয়, এলিয়েন স্পিসিস এসে সুবিধা করতে পারবে না। কেন? সে এসে কোনো একটা পার্টিকুলার স্পিসিসকে হয়তো একটু ডিমিনিশ করলো, তাকে একটু ডমিনেট করলো, করে তাকে হটিয়ে দিল, কিন্তু অন্যান্য স্পিসিসরা তো রয়েছে, তারা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। সুতরাং এলিয়েন স্পিসিসের তখন কম্পিটিটর অনেক বেশি হয়ে যাবে। কিন্তু যদি ওয়ান টাইপ অফ স্পিসিস যেখানে রয়েছে সেখানে এলিয়েন স্পিসিস এলো, ওই একটা স্পিসিসকে হারিয়ে দিতে পারলেই এলিয়েন স্পিসিস সেখানে ভরে যাবে। আচ্ছা, এলিয়েন স্পিসিস বলা হচ্ছে কেন? কোন একটা হ্যাবিট্যাটের আগে থেকে যে স্পিসিসটা ছিল না, যে গাছটা বা যে প্রাণীটা ছিল না, বাইরে থেকে এসছে এলিয়েনের মতো অন্য কোনো হ্যাবিট্যাট থেকে। এলিয়েন বলা হচ্ছে মানে এটা ভেবো না যে পৃথিবীর বাইরে থেকে, অন্য কোনো লোকেশন থেকে। ধরো সাউথ আমেরিকায় কোনো একটা গাছ পাওয়া যায়, আমাদের এই পরিবেশে তাকে পাওয়া যায় না, তাকে টুক করে তুলে এনে বসিয়ে দিলাম এবং অদ্ভুত ভাবে দেখা গেল সেই গাছটা এসে আমাদের এখানকার যে অন্যান্য চিরাচরিত গাছগুলো ছিল তাদেরকে তারা কিন্তু প্রতিযোগিতায় হারিয়ে দিচ্ছে। অন্যান্য গাছের সংখ্যা কমে যাচ্ছে, আর ওই একটা যাকে আমি বাইরে থেকে এনেছিলাম এলিয়েন স্পিসিস হিসেবে তার সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে ইকোসিস্টেমের প্রচুর ক্ষতি হয়। তাহলে দেখো, আহ রেজিলিয়েন্ট টু এলিয়েন স্পিসিস ইনভেশন, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড, এই সব কিছু যদি থাকে তাহলে কিন্তু সেই বায়োডাইভার্সিটির ফলে সেই জায়গাটা কিন্তু রেজিলিয়েন্ট হয়ে যাবে এলিয়েন স্পিসিসের তুলনায়। রেজিস্ট্যান্স টু ইন্টারনাল ডিস্টারবেন্স, দেখো শুধুমাত্র যে বাইরে থেকে কেউ আক্রমণ করলে সেটাকে প্রতিরোধ করতে পারবে ব্যাপারটা তা নয়, তার যে ইন্টারনাল ডিস্টারবেন্স গুলো হয়, মানে ধরো কোনো একটা সময় কোনো একটা জায়গায় অত্যন্ত পরিমাণে খরা হলো, কোনো একটা জায়গায় খুব বন্যা হলো, ড্রাউট, হোয়াট এভার ইট ইজ, কোনো একটা বছর টেম্পারেচার খুব বেড়ে গেল, এতে কি হবে? সাপোজ একটা জঙ্গলে অনেক রকমের গাছ ছিল, অত্যধিক টেম্পারেচারের ফলে কিছু গাছ মারা গেল। সব গাছ যে মরে যাবে তা তো নয়, পার্টিকুলার কিছু স্পিসিস আছে যারা হচ্ছে বেশি টেম্পারেচারে বেঁচে থাকতে পারে না। কিন্তু দেখো সেই জঙ্গলটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে না। কিন্তু যদি একটা রকমের গাছ দিয়েই ওই গোটা জঙ্গল ভরা থাকতো, সাপোজ কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি বা কোনো একটা সমস্যা দেখা দিল, দেখা গেল সেই স্পিসিসটা বাঁচতে পারলো না, তাহলে তো জঙ্গলে আর অন্য কোনো স্পিসিস নেই যাকে রিপ্লেস করার মতো, গোটা জঙ্গল ফাঁকা হয়ে যেত। সুতরাং রেজিস্ট্যান্স টু ইন্টারনাল ডিস্টারবেন্স এর ক্ষেত্রটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, এরপরে সেই যে প্লটের উদাহরণটা দিচ্ছিলাম, দেখা যাচ্ছে প্লট উইথ মোর স্পিসিস, সেই জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে অ্যানুয়াল প্রোডাক্টিভিটি অনেক বেশি। দেখা যাচ্ছে এই যে যে জায়গাটা বেশি পরিমাণে স্পিসিস ছিল তার অ্যানুয়াল প্রোডাক্টিভিটি 500 যদি আমরা নোট করি ইউনিট, আর সেখানে দেখা যাবে যেখানে এক রকমের স্পিসিস তার অ্যানুয়াল প্রোডাক্টিভিটি মাত্র 100। এরপরে আমরা সেই মজার একটা জিনিস পড়বো যেটাকে বলা হয় রিভেট পপার হাইপোথিসিস। অনেকে তোমাকে প্রশ্ন করতেই পারে যে আচ্ছা, কোনো এক জঙ্গলের কোনো এক গাছের কোনো এক কোটরে বসে থাকা কোনো একটা পতঙ্গ মরে গেল কি মরে গেল না, তাতে তোমার কি যায় আসে বলো তো? পৃথিবীর কোনো একটা প্রান্তের কোনো একটা পিঁপড়ের স্পিসিস তারা পৃথিবী থেকে যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তোমার বাবা তাতে সমস্যা কি? বা অনেকে এটা নিজেও প্রশ্ন করতে পারো যে কোনো এক জঙ্গলের কোনো একটা পাখি মরে গেল, মানে তার স্পিসিসটা আর পাওয়া গেল না, পৃথিবী থেকে বিনষ্ট হয়ে গেল, এক্সটিংক্ট হয়ে গেল, তোমার তো তাতে কোনো সমস্যা নেই, তুমি তো দিব্যি বেঁচে আছো। তাহলে এর উত্তরটা খুব সুন্দরভাবে পল এলরিক খুব সুন্দরভাবে দিয়েছিলেন এই রিবেট পপার হাইপোথিসিস এর মাধ্যমে। কি এই রিবেট পপার হাইপোথিসিস? খুব সহজভাবে ভাবো। ধরো তুমি প্রথম প্লেনে উঠেছো, তুমি দেখলে যে তোমার আশপাশে যে লোকজন রয়েছে তারাও কেউ কেউ প্রথমবার প্লেনে উঠেছে বলে তারা ভাবছে বাড়ি যাওয়ার সময় একটা স্মৃতিচিহ্ন স্বরূপ এই প্লেনের কোনো একটা ছোট্ট জিনিস আমি খুলে নিয়ে বাড়ি চলে যাব। কি সাংঘাতিক চিন্তা ভাবনা! তো কোনো একটা ছোট্ট জিনিস বলতে সে দেখেছে তার ওই যে যেখানে বসেছিল, সেই বসে থাকার ওইখানে যে হ্যান্ডেলটা ছিল, সেইখানে আর্মরেস্টে সেখানে একটা স্ক্রু ঢিকঢিক করছে, স্ক্রুটাকে সে টুক 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 করে খুলে খুলে নিয়ে পকেটে নিয়ে বাড়ি চলে গেছে। এইবার তুমি ভাবো যে এই একটা স্ক্রু খুলে নেওয়ার জন্য ওই প্লেনের কোনো ক্ষতি হলো না, কেউ কিছু জানতেও পারলো না। কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন যদি অনেক লোকজন রোজ এরকম কোনো না কোনো একটা স্ক্রু টুকটুক টুকটুক করে খুলে নিয়ে চলে যেতে থাকে, তাহলে তো একদিন এই গোটা প্লেনটাই ভেঙে পড়বে, ওই প্লেনটার আর কিছু পড়েই থাকবে না। এটাকেই বলা হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। রিভেট মানে ইনি বলছেন যে কোনো একটা নাট বল্টু বা কোনো একটা স্ক্রু, পপার মানে সেটাকে পপ করে নিয়ে চলে চলে গেলে তুমি বাড়িতে। তো সেখানে উনি বলছেন যে প্লেনে যখন প্রথম কোনো ব্যক্তি কোনো একটা রিভেটকে খুলে নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন তখন হয়তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এই ঘটনা যদি দিনের পর দিন চলতে থাকে এবং প্রচুর সংখ্যক মানুষ করতে থাকে, একদিন দেখা যাবে ওই গোটা প্লেনটাই অচল হয়ে গিয়েছে, তার আর কোনো নাট বল্টুই আর বাকি নেই, সব খুলে পড়ে গিয়েছে, সেটা ধ্বংস হয়ে গিয়েছে, বা টেক অফ করলো তারপরে আর
আহ, খুঁজে পাওয়া গেল না তাকে। এবার ঠিক এই উদাহরণটাই আমরা যদি আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে দেখি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো ক্ষতিটা কি। না পৃথিবীর কোনো একটা জায়গার কোনো একটা নির্দিষ্ট স্পিসিস যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তার জন্য হয়তো ইনিশিয়ালি আমাদের ক্ষতি হবে না, কিন্তু ওই হারে যদি নিশ্চিহ্ন হতে থাকে, একদিন আমাদের এই সমগ্র এই যে ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। তো এটা খুব সহজভাবে উদাহরণ দিয়ে এই রিভেট পপার হাইপোথিসিসের মাধ্যমে বোঝা যায়। এবং তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে এই ঘটনা ট্রেনেও দেখবে, ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় দেখা যায়। হ্যাঁ, ট্রেনের ওই উপরের হ্যান্ডেল মাঝে মাঝে দেখবে মিসিং, কেউ ভেঙে নিয়ে চলে গেছে, খুলে নিয়ে চলে গেছে, বা ভেঙে গেছে কেউ খুলে নিয়ে চলে গেছে। দেখবে ওই যে আমি তো এরকমও দেখেছি যে ট্রেনে তোমার ওই সুইচ বোর্ড যেখান থেকে ওই ফ্যান আর লাইটের সুইচটা অন অফ করা যায়, সেই সুইচ বোর্ডটা ওখান থেকে বেপাত্তা। কেউ খুলে নিয়ে চলে যাক বা ভেঙে যাক আমি জানি না, সুইচ বোর্ড ওখান থেকে হাওয়া, কেউ হয়তো ভেবেছে এটা নিয়ে গিয়ে বাড়িতে লাগানো যাবে, তো নিয়ে চলে গেছে। তাহলে এইবার কিছু বিষয় একটু আলোচনা করা যাক। যেমন এই রিভেট পপার হাইপোথিসিসে এরোপ্লেনটা কার সঙ্গে রিলেট করেছেন বলতো উনি, বা এরোপ্লেনটা কিসের প্রতিনিধি, বা এরোপ্লেনটাকে দিয়ে ইনি কি বোঝাতে চাইছেন? এই এরোপ্লেনটাকে উনি রিলেট করেছেন ইকোসিস্টেমের সাথে। আর ওই রিভেট মানে প্রতিটা নাট বল্টু, ওটাকে এক একটা স্পিসিসের সাথে উনি তুলনা করেছেন। তাহলে ইকোসিস্টেম থেকে যদি একটা স্পিসিস কোনোদিন নিশ্চিহ্ন হয়ে যায়, ইনিশিয়ালি হয়তো তার জন্য কোনো প্রভাব তোমার উপরে পড়বে না, কিন্তু ওই হারে যদি স্পিসিস নিশ্চিহ্ন হতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে গোটা ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। আবার এই যে পপিং, তুমি যে এই রিভেটটাকে খুলে নিয়ে চলে যাচ্ছ, রিভেটটাকে পপ করে নিয়ে চলে যাচ্ছ, স্ক্রুটাকে খুলে নিয়ে পকেটে ঢুকে বাড়ি চলে গেলে, তাহলে পপিংটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না স্পিসিস এক্সটিংশনের সঙ্গে। এবং আর একটা কথা এবার বলি, ধরো ওই যে কোনো একটা স্ক্রু খুলে খুলে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক আছে, কেউ একজন ভাবলো যে অনেক হয়েছে স্ক্রু খোলাখুলি, আমি এবার ইঞ্জিনটাই তুলে নিয়ে বাড়ি চলে যাব। ইচ্ছা হতেই পারে, কিছু বলার নেই বাবা, সাংঘাতিক ব্যাপার স্যাপার, আমি ওই প্লেনের ডানাটাই খুলে নিয়ে চলে, উইংটাকে তুলে নিয়ে চলে যাব। তাহলে দেখো এতদিন ওই স্ক্রু টু খুলেছে ছোটখাটো, তাতে না হয় সামান্য ছোটখাটো ক্ষতি হয়েছে, কিন্তু এবার যদি কেউ একটা ডানাই খুলে নিয়ে চলে গেল, তুমি প্লেনে গিয়ে বসলে দেখছি একটা সাইডে ডানা নেই, হাওয়া, কেউ খুলে নিয়ে বাড়ি চলে গেছে, কি মুশকিল রে ভাই। তাহলে ওই যে ডানাটা খুলে নেওয়া হলো, উইংসটা খুলে নেওয়া হলো, এটাতে কিন্তু এই প্লেনটাই বিকল হয়ে গেল। তেমন ইকোসিস্টেমেও এরকম পার্টিকুলার কিছু স্পিসিস আছে, যে গোটা ইকোসিস্টেমের মধ্যে যদি সেই স্পিসিসটাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে গোটা মানে ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। সেই ধরনের স্পিসিসদেরকেই বলা হয় কিস্টোন স্পিসিস। যেমন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার একজন কিস্টোন স্পিসিস। কিরকম না, গোটা জঙ্গলের কোনো ক্ষতি করলে না, তুমি গিয়ে বাঘগুলোকে মেরে দিলে, তাহলে কি হবে? অদূর ভবিষ্যতে কি হবে? বাঘ যেহেতু নেই, হরিণের সংখ্যা প্রচন্ড ভাবে বেড়ে যাবে। হরিণের পপুলেশন প্রচন্ড ভাবে বেড়ে যাওয়ায় তারা ওখানকার সমস্ত সবুজ উদ্ভিদ, গাছপালা, ঘাস সব খেয়ে নিতে আরম্ভ করবে। অদূর ভবিষ্যতে দেখা যাবে ওখানে প্রাইমারি প্রডিউসার বা গাছপালা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ফুড প্রডিউস করার কেউ থাকবে না। প্রডিউসারই যদি না থাকে, গোটা ইকোসিস্টেমই ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখো কি অদ্ভুত ব্যাপার, এই গোটা ইকোসিস্টেমের মধ্যে কিচ্ছু করতে হলো না, তুমি শুধু ওখান থেকে যে কিস্টোন স্পিসিস ছিল তাকে তুমি নষ্ট করে ফেললে, তাতে দেখা গেল গোটা ইকোসিস্টেমটাই ভেঙে পড়লো। তাহলে এই যে কিস্টোন স্পিসিস, সেটাকে কিন্তু প্লেনের উইং এর সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে।